হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি আজকে তোমাদেরকে মাধ্যমিক পর্ষদ যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে কিন্তু 2025 সালের অঙ্ক কিন্তু করছি। তো সবার প্রথমে আমরা দেখব চারের দাগের যে সমস্ত অঙ্কগুলো 2 নম্বরের জন্য আসে সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের বেশি প্রবলেম হচ্ছে, তো সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমরা আগে করে দিচ্ছি। তো এখানে আমাদের 436 নম্বর পেজ এবং 437 নম্বর পেজের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো কিন্তু আমরা এই ক্লাসে করব। চলো, প্রথম প্রশ্ন তোমাদের জন্য একদম সুন্দর করে টাইপ করে রাখা রয়েছে। বলছে 4 দাগে এই অঙ্কটা আছে, দেখবে 436 নম্বর 37 নম্বর পেজে তোমরা চলে যাও, তোমাদের যে পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারটা। তো এখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বলছে যে কোনো 10টি উত্তর দিতে হয়, এখানে 2 নাম্বার করে থাকে, 10টা 10 দুগুণ 20 নাম্বার থাকে। এখন এক দাগে যে প্রশ্নটা বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 2 বছরে 3630 টাকা হবে। এখানে সবার প্রথমে আমাদেরকে এই কত টাকা সেটা কিন্তু দেওয়া নেই, এটা কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে আমরা যদি ধরে নিই, সলিউশনটা করছি, ধরি আসল ব্র্যাকেটে পি এইটা হচ্ছে এক্স টাকা। ওকে, সুদের হার হচ্ছে r%, সেটা দেওয়া রয়েছে 10%, রাইট। এবার চলে আসো সময় হচ্ছে n দিয়ে লিখতে হয়, n ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 বছর। এবারে তোমাদেরকে দেওয়া রয়েছে 2 বছর পরে এই টাকাটা হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে ফর্মুলা ছিল যে n বছরে সমূল চক্রবৃদ্ধি, সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এত টাকা হবে। মনে রাখবে 2 নাম্বার যেহেতু দিচ্ছে, সুতরাং তোমাদের কিন্তু ধরে ধরে করতে হবে, নইলে কিন্তু হবে না। তাহলে n এর পরিবর্তে আমরা এখানে 2 বছর বসাবো, তাহলে 2 বছরের হয়ে যাবে কত, তখন p ইন্টু p আমরা জানি x, 1 প্লাস r এর মান হচ্ছে 10 বাই হচ্ছে আমাদের 100, পাওয়ারে কিন্তু আমাদের স্কোয়ার। এইটাই আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে এটা কার সঙ্গে সমান হবে, এইটাই সমান হবে এই যে এখানে দেওয়া রয়েছে এটার সঙ্গে সমান হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু কাটাকুটি করে নিই, এটা শূন্য কাটছে, তাহলে এখান থেকে আমি পরের লাইনে বাদিয়ে বলতে পারছি যে x ইন্টু এখানে হয়ে যাচ্ছে, দেখো এখানে এই 10 উপরে চলে যাবে, 10 প্লাস এখানে 1 আর নিচে হয়ে যাচ্ছে 10, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, ওই সাইডে 3630। ওকে, আমি এবার উপরের দিকে একটু মুছে নিই, নিয়ে উপরে ক্যালকুলেশন করে দিই, উপরের পার্টটা কিছুটা মুছে নিই। তাহলে এখান থেকে আমি পরের লাইনে বাদিয়ে বলতে পারছি যে x ইন্টু উপরে হচ্ছে 11 আর নিচে হয়ে যাচ্ছে 10, যেহেতু স্কোয়ার আছে মানে দুবার গুণ হবে, তাহলে 11 বাই নিচে হয়ে যাচ্ছে 10, এইটা হচ্ছে কার সঙ্গে সমান 3630। এবারে দেখো এই x তার মানে কতবার হবে বলো তো, x ইজ ইকুয়ালস টু এই 11/10 ওই পাশে গিয়ে উল্টে যাবে, তাই না। তার মানে 10/11 হবে ইন্টু 10/11 হবে। তাহলে 11 দিয়ে যদি এটা কাটি তাহলে হচ্ছে আমাদের 33, আর 11 দিয়ে এটা কাটলে হয়ে যাচ্ছে 3, পাশে একটা যেহেতু শূন্য রয়েছে তাই শূন্যটা আমাদের দিতে হবে। সুতরাং এখানে হচ্ছে 30, তারপরে এখানে দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ 3000 টাকা ছিল আসল, বা কত টাকা সেটা কিন্তু 3000 টাকা ছিল। ওকে, ক্লিয়ার হয়েছে? একদম শর্ট ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমরা পুরোপুরি নাম্বারটা পাও। এইভাবেই তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে। পুরো ক্লাসটা দেখো, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য রাখা হয়েছে একদম শর্টকাট ভাবে বা এবং সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, দুইজন অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে 2000 টাকা। বলছে একজন 18,000 টাকা লগ্নি করে লাভ পান হচ্ছে কত, 800 টাকা। দ্বিতীয়জন কত টাকা লগ্নি করেছিলেন। একটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমাদেরকে দুজনার মোট লাভ দেওয়া রয়েছে আর একজনার যে টাকা দিয়েছিল সেটা দেওয়া রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে এখানে রয়েছে কত বলতো, 18,000 টাকা, সে লাভ পেয়েছে কত বলতো, 800 টাকা। তাহলে দ্বিতীয় জন কত টাকা লগ্নি করেছিল সেটা আমাদের বার করতে বলছে। তাহলে এখানে আমাদেরকে সবার প্রথম দেখতে হবে
প্রথম জনের যে লগ্নি করেছিল সেটা হচ্ছে 18,000 টাকা, সে লাভ পেয়েছে কত 800 টাকা। এখন আমি যদি ধরে নিই, মনে করছি বা ধরি দ্বিতীয় জন x টাকা লগ্নি করেছিলেন, ওকে। যদি তাই যদি হয় তাহলে এবার আমাদেরকে এখানে একজন তো 800 টাকা লাভ পাচ্ছে, তাহলে দ্বিতীয় জন কত টাকা লাভ পাবে? তাহলে দ্বিতীয় জন 2000 থেকে 800 টাকা কম লাভ করবে না? এটা সমান কত বলতো? 1200 টাকা লাভ পাবে, ঠিক আছে। 1200 টাকা লাভ করে বা লাভ পায়। তাহলে আমরা এবার আমি বলতে পারি, অতএব দিয়ে বলতে পারি যে প্রথম জনের মূলধন, তাদের মূলধনের যে অনুপাত হবে, এই যে মূলধনের অনুপাত, এখানে প্রথম জনের মূলধন হচ্ছে এত টাকা 18,000 টাকা, দ্বিতীয় জনের হচ্ছে x টাকা, তাহলে এর সঙ্গে প্রথম জনের মূলধনের অনুপাত এদের লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে। সেই লভ্যাংশের অনুপাত কত? প্রথম জনের পেয়েছে 800 টাকা আর দ্বিতীয় জন পাচ্ছে কত? 1200 টাকা। এবার এইটাকে আমাদেরকে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। 18,000 টাকা বাই এক্স ইজ ইকালস টু হচ্ছে 800 টাকা বাই 1200 টাকা। দুটো শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 2 হলো, এটা 4 দিয়ে কাটলে 3 হলো। তাহলে এখান থেকে আবার এই কোণাকুণি যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি বলতো? 2x ইজ ইকালস টু 3 ইন্টু এটা। তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে বলবো যে x ইজ ইকালস টু হচ্ছে 3 ইন্টু 18,000 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটা দিয়ে কাটলে হলো 9,000, তাহলে 3 9 27, অর্থাৎ x এর মান হয়ে যাচ্ছে 27,000। একদম সহজভাবেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে সহজভাবেই কিন্তু করে ফেলতে পারবে। x এর যে মানটা, অর্থাৎ দ্বিতীয় জন কিন্তু 27,000 টাকা দিয়েছিল, ওকে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরপর অঙ্কগুলো তোমাদেরকে বলে দেবো। বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? দেখো এই যে অঙ্কটাতে আমাদের যেহেতু 2 নম্বর দেওয়া হবে, ওই জন্য আমাদের কিন্তু একটু ধরে ধরে করতে হবে, লিখে লিখে করতে হবে, ঠিক আছে। তো আমরা সলিউশন লিখছি। ধরি দুটি সংখ্যা হলো 5x ও 6x। যদি আমরা দুটো সংখ্যাকে ধরে নিই তাহলে এই দুটো সংখ্যার গসাগু মানে কি? অতএব গসাগু হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখো এক্সটা মিলছে x, তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে এই গসাগুর মানটা হচ্ছে 4। তাহলে এইটাকে আমরা 4 লিখতে পারি। তার মানে কি x এর মান কত হলো? 4। তাহলে x এর যদি মান 4 হয়, এবার আমাদেরকে লসাগু বার করতে বলছে, ওকে। যদি লসাগু বার করতে বলে তাহলে আমরা বলে দেব অতএব লসাগু ইজ ইকালস টু হয়ে যাবে এই 5x আর 6x, এদের যদি আমি লসাগু বার করি তাহলে হচ্ছে 5 ইন্টু 6 আর x মিলছে x, তাহলে হয়ে যাবে এখানে 5 ইন্টু 6 ইন্টু x মানে হয়ে যাচ্ছে 4। তাহলে দেখো 5 6 30 আর তার সঙ্গে 4 গুণ করলে 120, তাহলে 120 কিন্তু আমাদের এখানে আনসার হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে 120, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কে চলে যাব। যেহেতু 2 নম্বর দিচ্ছে, এই অঙ্কগুলোকে একটু ধরে ধরে করা উচিত, হ্যাঁ। এবার পরের প্রশ্নটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস, এবি এটা হচ্ছে লম্ব, এবি লম্ব হচ্ছে সিডি, যেখানে সিডি হচ্ছে জ্যাটি ও বিন্দুগামী নয়। বলছে অ্যাঙ্গেল এডিসি 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিএডি এর মান কত? তোমাদের জন্য কষ্ট করে কিন্তু তোমরা যাতে বুঝতে পারো ভালোভাবে, ওই জন্য অঙ্কগুলোকে কিন্তু টাইপ করে আমি রেখেছি। দেখো আমি সবার প্রথমে একটা ছবি আঁকি, একটু বড় করেই ছবিটা আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। মনে করো একটা বৃত্ত, এখন এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর আমাদের এখানে বলেছে কি যে এবি হচ্ছে ব্যাস, তার মানে আমরা এখান থেকে এইটুকু আমাদেরকে ব্যাস দিতে হবে, পুরোটা চলে গেল এখানে এ আর বি হলো, এইটা হচ্ছে আমাদের ও। এবার এখানে বলছে কি সিডি একটা জ্যা,
যেটা কিন্তু সিডি হচ্ছে এবির সঙ্গে লম্ব, কিন্তু ও বিন্দু দিয়ে যাবে না। এরকম ও বিন্দু দিয়ে যাবে না অসংখ্য জ্যা থাকতে পারে, তার মধ্যে যে কোনো একটা জ্যা আমি নিলাম, ও বিন্দু দিয়ে না গেলেই হবে এবং লম্ব হবে। এই এই হলো সিডি জ্যাটা, সি আর ডি জ্যাটা। ওকে, এবার আমাদের দিয়ে দিয়েছে এডিসি। এডিসি মানে এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে। এই কোণটা ভালো করে দেখো, এই কোণটা হচ্ছে কত বলতো, এই কোণটা হয়ে যাচ্ছে আমাদের 50 ডিগ্রি, এটা আমাদের দিয়ে দিয়েছে। ওকে, এই কোণটা 50 ডিগ্রি যদি হয়, আমাদের বার করতে বলছে সিএডি। সিএডি অর্থাৎ আমাদের বার করতে হবে এই কোণটা, সিএডি মানে এই পুরোটা বার করতে হবে, এইখানে এখানে পুরোটা বার করতে হবে আমাদের। যেটা বার করতে হবে অ্যাঙ্গেল সিএডি, এইটার পুরোটা কোণটা কত সেটা কিন্তু আমাদের বার করতে হবে। এখন আমরা এখানে এইটা লম্ব জানি, মানে 90 ডিগ্রি কোণ করছে এটা আমরা জানি, ঠিক আছে। এবার দেখো সবার প্রথমে আমরা কি করব দেখো, আচ্ছা দেখো এবারে আমরা এই যে কোণটা ডি কোণটাকে আমি ধরতে পারি বৃত্তস্থ কোণ। তাহলে এই লাইন যেখানে গিয়ে মিশেছে, এই জায়গায় মিশেছে, সি বিন্দুতে মিশেছে এখানে, আর এটা এ বিন্দুতে মিশেছে, তাহলে এখান থেকে আবার কেন্দ্রের সঙ্গে যদি জুড়ে দিই, তাহলে যে কোণটা তৈরি হবে এইটা আবার কেন্দ্রস্থ কোণ হয়ে যায়, তাই না। তাহলে এই কোণটা কিন্তু আবার কেন্দ্রস্থ কোণ তৈরি হয়ে যাচ্ছে। আমি যদি এটা জুড়ে দিই, তাহলে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, মানে এইটা যদি 50 হয়, এই পুরো কোণটা হয়ে যাবে, পুরো যে কোণটা এটা কিন্তু হয়ে যাবে 100। এবার দেখো এইটা কিন্তু পুরোটা আবার 180, কারণ এটা সরল রেখা। তাহলে এই বাকি যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কত হবে বলো তো, এই জায়গাটা তখন হয়ে যাবে 80, মানে এই জায়গাটা হয়ে যাবে 80 ডিগ্রি, ঠিক আছে। যদি এটা 80 ডিগ্রি হয়, তোমরা তো এটাই জানো যে এটা 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই কোণটা 10 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এইটা কিন্তু 10 ডিগ্রি। দেখো যদি তোমার এইটা 10 ডিগ্রি হয়, তাহলে আমি যদি এখান থেকে এইটাকে যদি একটু ডট ডট দিয়ে টানি, এরকম ভাবে ডট ডট দিয়ে টানি, তার মানে কি এইটা হচ্ছে, এটা বৃত্ত ব্যাসার্ধ, এটাও বৃত্ত ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই কোণটাও 10 ডিগ্রি হয়ে যাবে, নিঃসন্দেহে এটাও কিন্তু 10 ডিগ্রি হয়ে যাচ্ছে। ওকে, এবার এই যে কোণটা যদি দুটো 10 10 হয়, তাহলে এইখানে এই কোণটা কত হবে, 10 10 20। তাহলে একটা ত্রিভুজের তো তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখানে 10 আর 10 চলে গেল, 20 চলে গেল, তাহলে মানে এইখানে কতটা হবে, এইখানে হয়ে যাবে তখন কত হবে, 160 হবে না। তাহলে 160 এখানে বেঁচে থাকছে। এই 160 যদি এটা কেন্দ্রস্থ কোণ, এই চাপ দ্বারা, এই এ, এই সিবিপি চাপ দ্বারা গঠিত যে সমস্ত কোণ আছে, এইটাকে সোজা যদি এখানে বৃত্তের সঙ্গে যদি কোথাও টাচ করে, সেই কোণটা হচ্ছে বলা হয় বৃত্তস্থ কোণ। আর এদেরকে যদি কেন্দ্রে টাচ করা হয়, এটা হবে, এই কোণটা হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটা আমরা জানি 160 ডিগ্রি, আর এই কোণটা তাহলে আমাদের বার করা কোনো চাপেরই না, কারণ এটা এর অর্ধেক হয় 80 ডিগ্রি, ঠিক আছে। যদি বলে যে এটা পুরোটা 80 ডিগ্রি, তাহলে এখানে অর্ধেক অর্ধেক করে মানে কোণটা কত করে সেটাও কিন্তু বার করা যাবে, যেহেতু এটা পুরোটা 50 আবার এটা 90, মানে 90 মানে এটা 40, ওটাও 40, তখন এটা দুটোই 40 40 করে হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। মানে এটা অ্যাকচুয়ালি এমনভাবে থাকবে, দুটো পার্ট সেম থাকবে, মানে ওই পাশে যে ত্রিভুজ আর এই পাশে যে ত্রিভুজটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে। যাই হোক, আমি সেদিকে যেতে চাইছি না। তো এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে বা আনসার হয়ে যাচ্ছে কিন্তু টোটাল অ্যাঙ্গেল সিএডি যেটা বার করতে বলেছে, সিএডিটা হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। এরকম আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম, এইভাবে তোমরা একটু খাতায় মনের মতন করে একটু লিখে ক্যালকুলেশন করে দেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। যে এটার কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এরকম ভাবে লিখলে হয়ে যাবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। পরের অঙ্ক খুব ভালো একটা অঙ্ক, এখানে পরীক্ষায় আমি দেখেছি এই সমস্ত অঙ্কগুলো বেশ অনেকবার আসতে। তো তোমাদেরকে a/2 ইজ ইকালস টু b/3 ইজ ইকালস টু c/4 দেওয়া রয়েছে, 2a মাইনাস 3b প্লাস 4c/k হলে k এর মান কত। দেখে নাও সলিউশনটা কিভাবে হবে। a/2 ইজ ইকালস টু b/3 ইজ ইকালস টু c/4 ইজ ইকালস টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই, যেহেতু k দিয়েছে না, আমি k না ধরে এইটাকে আমি p ধরছি, ধরি p নট ইকালস টু 0, এটাও আমি বলে দিলাম, হ্যাঁ। তাহলে আমি বলতে পারি অতএব দিয়ে
যে a/2 এর মানেও p হবে, আবার b/3 এটারও মান p হবে, আবার c/4 এটারও মান p হবে, এবং এর সঙ্গে এই 2a - 3b প্লাস 4c/k এটারও মান কিন্তু p হবে। তার মানে পরের লাইনে বা দিয়ে বলতে পারবো a = 2p, আর b = হচ্ছে 3p, আর এখানে c = হয়ে যাচ্ছে 4p। আর এটাকে আমরা ক্যালকুলেশন করলে বলতে পারি 2a - 3b প্লাস 4c = kp। ওকে, এবার দেখো a এর মান জানি, b এর মান জানি, c এর মান জানি, এই লাস্টের জায়গায় এখানে সব জায়গায় বসিয়ে দিতে হবে। তার মানে a মানে হয়ে যাচ্ছে 2p মাইনাস 3 ইন্টু b মানে হয়ে যাচ্ছে 3p প্লাস 4 ইন্টু 4p = kp। তাহলে প্রথমে দাঁড়াচ্ছে 4p, তারপর হচ্ছে 9p প্লাস হচ্ছে 16p = kp। এখানে দেখো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে -5 বা এখানে 16 আর 4 কত হচ্ছে 20, 20 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 11। তার মানে 11p = kp। এবার আমাদের যেহেতু pp কেটে যাচ্ছে, আমাদের বার করতে হবে কে, আমাদের বার করতে হবে কিন্তু আমাদের k এর মানটা বার করতে হবে। তাহলে k = 11 হয়ে যাচ্ছে, তাহলে k এর মান কিন্তু এখানে 11 হয়ে যাবে। তোমাদেরকে এই অঙ্ক এইভাবেই করতে হবে। হয়তো অনেকে এরকম বলে যে এই 2 3 4 এখানে বসিয়ে দাও, ওটা শর্টকাট ভাবে 1 নাম্বার থাকলে তখন করবে, নইলে কিন্তু করা যাবে না। ঠিক আছে, চলো এখানে 6 নম্বর অঙ্কটা হলো। এবার আমরা 7 দাগে অঙ্কে চলে যাব। 7 দাগের অঙ্ক কি বলছে, এবিসি ত্রিভুজের বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। বলছে বিডির দৈর্ঘ্য জানি, এডির দৈর্ঘ্য জানি, তবে সিডির দৈর্ঘ্য কত। একদম সহজ, কিছুই নেই, তোমাদেরকে জাস্ট একটুখানি ত্রিভুজটা আঁকতে হবে। একটা সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, এই যে সমকোণী ত্রিভুজটা মনে করো এটা হচ্ছে আমাদের এ, এটা হয়ে যাচ্ছে বি, এটা হয়ে যাচ্ছে সি। তাহলে যেহেতু এসির ওপরে বি থেকে ডি পর্যন্ত লম্ব, তার মানে এটার উপরে লম্ব টানতে হবে আমাকে। হ্যাঁ, মোটামুটি এরকম হবে, লম্ব মানে এটা হচ্ছে ডি। এখন এই যে লম্বটা হলো, এই বিডির দৈর্ঘ্যটা আমরা জানি এটা হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, আবার এডি এই যে এইটুকু জায়গাও আমরা জানি 4 সেন্টিমিটার। এবার এই ডিসির দৈর্ঘ্যটা বা সিডির দৈর্ঘ্যটা আমাদের কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে, বার করতে বলছে। অঙ্কটাকে আগে বোঝো। সলিউশন দেখো, যখন কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে যদি তার সমকৌণিক বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে কিন্তু ত্রিভুজ, যে ত্রিভুজগুলো গঠিত হয় তারা কিন্তু পরস্পর সদৃশ হয়। মানে বড় ত্রিভুজের সঙ্গে এই ছোট্ট ত্রিভুজটা সদৃশ, আবার তারা এই বড় ত্রিভুজের সঙ্গে এই পাশের এই ত্রিভুজটা সদৃশ, আবার এবং তারা নিজেরাও সদৃশ হয়। এটার কিন্তু উপপাদ্য আছে, তোমরা বিশেষ করে 40 নম্বর উপপাদ্য যেখানে রয়েছে সেটা একটু দেখে নিও, ওইখানে কিন্তু সেই উপপাদ্যটা আছে। এবার তোমরা যেহেতু শর্ট প্রশ্ন করছো, সুতরাং তোমাদের উপপাদ্য নিয়ে এখানে ঝামেলা করার দরকার নেই। আমি তোমাদেরকে একটা ছোট্ট তথ্য বলছি, তোমরা এইটা মনে রাখবে। এই বিডি, এই যে বিডি যেটা আসে, এই বিডির যে দৈর্ঘ্যটা তাকে স্কোয়ার সমান হবে এই অতিভুজে যেটা ছোট্ট ছোট্ট পার্ট, এই পার্টের সঙ্গে এই পার্টের স্কোয়ারের গুণ করে দেবে। তার মানে এডি ইন্টু ডিসি বা সিডি যাই বলো। তাহলে এখানে আমাদের বিডির দৈর্ঘ্য জানা আছে কত, বিডির দৈর্ঘ্য হচ্ছে 8, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার দিয়ে দাও, এডিটা হয়ে যাচ্ছে 4, আর ডিসি হয়ে যাচ্ছে, ডিসি আমাদের বার করতে চাইছি। দেখো সিডি বা ডিসি একই কথা। হ্যাঁ, তাহলে 8 এর স্কোয়ার করলে হচ্ছে 64, এখানে হয়ে যাচ্ছে 4 ইন্টু ডিসি, 4 দিয়ে 64 কাটা যায় 16 হয়। তার মানে ডিসি বা এটা সিডিও লেখো, অসুবিধা নেই, সিডি হচ্ছে 4। তাহলে এই যে দূরত্ব বা যে দৈর্ঘ্যটা আমাদের বার করতে বলেছে, এটা কিন্তু আমাদের হয়ে যাবে 16 সেন্টিমিটার। ওকে, একদম সহজ একটা অঙ্ক, 2 নম্বরের জন্য, কোনো চাপেরই না, শুধু জাস্ট তোমাদেরকে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। মনে রাখতে পারলেই এই টাইপসের অঙ্কগুলো সঙ্গে সঙ্গে কিন্তু করে ফেলতে পারবে। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। ভালো লাগছে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, এবং তোমরা তোমাদের যে সমস্ত অঙ্কগুলো প্রবলেম হচ্ছে সেই সমস্ত অঙ্কগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। পেজ নাম্বার, দাগ নাম্বার ধরে, কোন বইয়ের, পর্ষদের বই হলে সেই বইয়ের পেজ নাম্বার সহ, বইয়ের নাম সহ আমাকে কমেন্ট করে জানাও। এবং তোমাদের টেক্সট বইয়ে যদি কোনো অঙ্ক আটকে থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, সেগুলো আমাকে জানাবে। এবং আমাদের কিন্তু এর আগে কিন্তু প্রচুর তোমাদের সাজেশনের উপরে কিন্তু ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলো একবার দেখে আসো, ওখান থেকে কিন্তু অঙ্কগুলো তোমরা
সহজে কিন্তু বুঝে যেতে পারবে। এরপরে তোমরা যদি যখন ক্লাস 11-এ পড়বে এবং ক্লাস 12-এ পড়বে তখন কিন্তু তার জন্য কিন্তু আমরা এই চ্যানেলটাতে কিন্তু ম্যাথ ক্লাস করিয়ে থাকি। মনে রাখবে আমাদের অফলাইন এবং অনলাইন দুটোই কিন্তু আমরা এই তোমাদের স্পেশাল ভাবে পড়াই, ঠিক আছে, টিউশন পড়াই। তো তোমরা যদি মনে করো যে তার জন্য পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও 8348817027 এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও। ওকে, চলো নেক্সট অঙ্কে যাব। পরের অঙ্ক 8 দাগের অঙ্ক, একদম সহজ অঙ্ক, কিছুই নেই। এই অঙ্কগুলো আসলে সত্যি কথা বলতে তোমরা সবার প্রথমেই করে দেবে, কারণ এগুলো খুব সহজ হয়। সলিউশন দেখো, এক্স এর মান আমি জানি 2 + √3, আবার ওয়াই এরও মান জানি 2 - √3। তাহলে তুমি সবার প্রথমে এক্স আর ওয়াই বার করে ফেলো। তাহলে এক্স আর ওয়াই মান হচ্ছে 2 + √3 ইন্টু 2 - √3। তাহলে আমার দাঁড়াচ্ছে কি 2² - √3 তার স্কোয়ার। এবার 2² মানে 4 - 3 তার মানে 1 হচ্ছে, তার মানে এক্স ওয়াই এর মান কত পেলাম বলো তো 1। এবার আমাদের বার করতে হবে এটা। তাহলে এখন একদম সহজ, এই সমস্ত অঙ্কগুলো আসলে তোমাদের 2 মিনিটও লাগবে না, দেখবে যেই সেই পেরে যাবে। এটা 1 + 1/1, কারণ এক্স ওয়াই এর মান আমরা 1 পেয়েছি। তাহলে 1 + 1 মানে হয়ে যাচ্ছে 2, আনসার বেরিয়ে গেল 2। আর তুমি নাম্বারও পাবে এই অঙ্ক করলে 2। দেখো কয়েকটা লাইন তুমি লিখে 2 নাম্বার পাচ্ছ। ম্যাথ এমনই একটা সাবজেক্ট, তুমি এইটুকু জিনিস তুমি দেখো, মাত্র তোমার 1 থেকে 2 মিনিটও সময় লাগবে না, 1 বা 2 মিনিটই লাগলো বড় জোর, তার জন্য তুমি কিন্তু 2 নাম্বার ক্যারি করতে পারছো এবং লাইনও তোমার বেশি লাগছে না, ঠিক আছে, অল্প কয়েকটা সংখ্যক লাইন করেই কিন্তু তোমরা নাম্বারটা ক্যারি করতে পারছো। ওই জন্য তোমরা সঠিক নিয়মটা শিখে অঙ্কগুলো করো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তোমাদের জন্য কিন্তু অঙ্কগুলোকে দেখো টাইপ করেও রেখে দিয়েছি। 9-এর অঙ্কটা কি বলছে দেখো, 9-এর অঙ্কটা কি বলছে, cos 4θ = sin 5θ হলে tan 3θ মান কত। তার মানে আমাদেরকে কি করতে হবে বলো তো, আমরা সলিউশনে যদি লিখি cos হচ্ছে আমাদের 4θ = sin হয়ে যাচ্ছে আমাদের 5θ। ওকে, আমরা একটা কাজ করি, আমরা যে কোনো একজনকে চেঞ্জ করে একটাতে নিয়ে আসি। তাহলে সাইনকে চেঞ্জ করলে cos হবে, তখন ভিতরটা হয়ে যাবে 90 - 5θ। এই 90 - 5θ মানে বিয়োগ করা যাবে না, মনে করবে এদিকে দুপাশে cos cos চলে যাচ্ছে, কাটবে না, হ্যাঁ কাটা যায় না। 4θ = 90 ডিগ্রি - 5θ। এবার এই -5θটাকে এই পাশে পাঠাও, তার মানে হয়ে যাচ্ছে 4θ + 5θ = হয়ে যাচ্ছে 90। যদি তাই হয় তাহলে আমরা পরের লাইনে বাদ দিয়ে বলতে পারি 9θ = হচ্ছে 90। অতএব থিটার মান কত হবে, 9 দিয়ে ভাগ করে দাও, তোমরা 10 নাকি 10 ডিগ্রি হয়ে যাবে। এবার আমাদের বার করতে হবে কি, এখন এটা তোমরা অ্যাকচুয়ালি নিচেই করবে, হ্যাঁ আমি হয়তো এরকম করছি বলে তোমরা হয়তো এরকম করতে পারো, কারণ আমার এখানে জায়গা কম বলে এরকম করছি। tan 3θ, তার মানে tan 3θ মানে 3 গুণ, তাহলে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান কত 1/√3। ব্যাস আনসার বেরিয়ে গেল। দেখো এইটুকু অঙ্ক করে 2 নাম্বার পাচ্ছ, কতটা সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন আমি জানি 144 পাই, ঘন সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য, খেয়াল রাখবে এখানে কিন্তু ব্যাস চেয়েছে, মানে শেষে আমরা ব্যাসার্ধ বার করব, তাকে কিন্তু দ্বিগুণ করতে হবে। একটু ছবি দিই, ব্যাপারটা হচ্ছে যদি এটা অর্ধগোলক ধরি আমি, মনে করো এইটা হচ্ছে আমাদের অর্ধগোলকটা, হ্যাঁ এই যে অর্ধগোলকের আমাদের ব্যাসার্ধের যে দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি অর্ধগোলকের তো না, ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে পুরো গোলকের, এই গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যটাকে আর ধরলাম, হ্যাঁ মনে করি সলিউশনে যদি আমার লিখতে হয়, যদি 2 নাম্বার দেবে আমাকে লিখে লিখে করতে হবে। সলিউশন হচ্ছে ধরি গোলকের, হ্যাঁ গোলকের ব্যাসার্ধ আর সেমি, অতএব অর্ধগোলকের আয়তন, যেহেতু আয়তন দিয়েছে তাহলে অর্ধগোলকের আয়তন মানে কি, পুরো গোলকের আয়তন তার অর্ধেক, তাহলে পুরো গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব, 4/3 তার মানে এটা হবে 2/3 পাই আর কিউব।
অবশ্যই লিখবে ঘন সেমি। এই ঘন সেমি অনেকে লেখে না, ঠিক আছে, এটা কিন্তু একক লিখতেই হবে। তার মানে হচ্ছে 2/3 পায়ের মান আমরা বসিয়ে দিলাম 22/7, আর আর এর মান আমরা জানি না, ইন্টু আর কিউব, এইভাবেই থাকলো। এইটারই মান হয়ে যাচ্ছে 144 পাই। তাহলে এটা আমরা এরকম বলতে পারি। আচ্ছা, তোমরা এই পায়ের মান না বসালেও হবে, এইভাবেই থাক, হ্যাঁ, সুবিধা হবে, কোনি তাড়াতাড়ি সুবিধা হচ্ছে। দেখো, এটা আমাদের না রাখলেও হবে, এইটুকুই। এবার আমরা প্রশ্ন অনুসারে বা সত্য মতে বলে দিতে পারবো। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা যাচ্ছে, যে না 2/3 পাই আর কিউব, এইটার মান হয়ে যাবে 144 পাই। দেখো প্রশ্নে দেওয়া রয়েছে। এবার দুপাশে না পাই পাই কেটে যাচ্ছে, তার মানে আর কিউবের মান হয়ে যাচ্ছে 144 ইন্টু এই 2/3 ওপাশে গিয়ে না 3/2 হয়ে যায়, উল্টে যাবে। তাহলে এখানে এটা দিয়ে কাটলে হচ্ছে 72। এবার দেখো এখানে আমাদের 72কে ভাঙাতে হবে। যদি আমরা 72কে ভাঙাই, দেখো এখানে যেহেতু কিউব আছে, তাহলে আমাদেরকে এমনভাবে ভাঙাতে হবে যেন কিউব করা যায়। তাহলে দেখো এখানে আমরা ভাঙাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এখানে হচ্ছে 3 ইন্টু 3। তাহলে এটা দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর 3 8 24, 3 24 72, তার সঙ্গে আরও একটা 3। এবার যখন কিউব রুট করব না, আর এর মান যখন কিউব রুট করব, এখানে এই জায়গায় কিউব দিতে হয়, কিউব রুট 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। দেখো এখানে ভিতর থেকে একটা 2 আর একটা 3 বাইরে আসবে, কারণ এখানে কিউব রুট রয়েছে তাই। তাহলে 6। এই যে আর এর মানটা আসলো 6, মানে কি বলতো, ব্যাসার্ধ 6, কিন্তু ব্যাস 6 না, ব্যাস কিন্তু এর ডবল হয়ে যাবে। অতএব অতএব গোলকের ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 2 ইন্টু 6 সেন্টিমিটার, অর্থাৎ হয়ে যাবে 12 সেন্টিমিটার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা দেখব। পরের অঙ্ক কি বলছে, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়ালস টু 2 হলে সাইন টু দি পাওয়ার 9 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 9 থিটা এর মান কত হবে? দেখো এই টাইপসের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম 9 না দিয়ে, তোমরা যেহেতু 2025 সালে পরীক্ষা দেবে, তাহলে সাইনের পাওয়ারে 2025 দিতে পারে। ঠিক আছে, এতে ঘাবড়ানোর কিছু নেই। যদি অঙ্কটা শিখতে পারো তাহলে যেই সেই হয়ে যাবে। মনে রাখবে এখানে প্লাস থাকলেই 2 উত্তর হয়, আর মাইনাস থাকলে 0 উত্তর হবে। এবার আমরা দেখে নিচ্ছি কিভাবে হচ্ছে। সলিউশনটা দেখে নাও একবার। যেহেতু আমাদের 2 নাম্বার দেওয়া হচ্ছে, সুতরাং আমাদেরকে একটু ধরে ধরে করতে হবে। আমরা পরের লাইনে বাদ দিয়ে লিখতে পাচ্ছি যে সাইন থিটা আর কোসেক থিটা মানে কিন্তু মনে রাখবে 1/sin থিটা, এইটা 2। এবার আমরা কি করব, এটাকে জাস্ট যেভাবে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, তাহলে এটা সাইন সাইন স্কোয়ার হয়ে যাবে, +1 বাই নিচে হয়ে যাচ্ছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 2। পরের লাইনে বাদিয়ে আমরা দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা +1 ইজ ইকুয়ালস টু 2 সাইন থিটা হলো। পরের লাইনে বাদিয়ে আমরা বলতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা +1 ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা ফর্মুলায় ভাঙবো। কিভাবে ভাঙবো? সাইন থিটা তার হোল স্কোয়ার 2 ইন্টু সাইন থিটা 1 প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা দাঁড়াচ্ছে সাইন থিটা -1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তার মানে অতএব সাইন থিটা -1 ইজ ইকুয়ালস টু 0। তার মানে পরের লাইনে বা দিয়ে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটার মানটা হয়ে যাচ্ছে 1। এবার এইখানে আমাদের যে মানটা দেওয়া রয়েছে এইটা আমাদের বার করতে হবে। তাহলে লিখবে, এর পরে লিখবে নিচে, হ্যাঁ, এখন সাইন 9 থিটা প্লাস কোসেক 9 থিটা। মনে রাখবে সাইন 9 থিটা মানে এটা 1, তার মাথায় 9 হচ্ছে। আবার কোসেক মানে কি, 1/sin, তাহলে 1/sin তার মানে 1 এটা 9। তার মানে এখানে হয়ে যাচ্ছে 1 কে 9 বার গুণ করলেও 1 হবে, আর এটা 1/1, তার মানে হয়ে যাচ্ছে 1 + 1 ইজ ইকুয়ালস টু 2। ক্লিয়ার একদম? দেখো এখানে 2 কিন্তু আনসার হয়ে যাচ্ছে। যদি এখানে প্লাস দেয় তাহলে কিন্তু 2 উত্তর হবে, আর যদি মাইনাস থাকে তখন কিন্তু উত্তর হয়ে যাবে 0।
এই টাইপসের অঙ্ক পাওয়ারে এরকম 2025-25 থাকতে পারে, 25 সালে পরীক্ষা দেবে এরকম থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমার 11 দাগের অঙ্ক, ঠিক আছে, 11 দাগের অঙ্ক। চলো আমরা 12 দাগ অর্থাৎ লাস্ট যে দাগের অঙ্ক সেটা দেখবো এবারে। বলছে নিচের তথ্যের যৌগিক গড় হচ্ছে 8 হলে পি এর মান নির্ণয় করো। তাহলে এই তথ্যের গড় হচ্ছে 8, তাহলে পি এর মান নির্ণয় করতে বলছে। কিভাবে করতে হয়? সবার প্রথমে আমাদেরকে এইখানে দেওয়া রয়েছে xi আর এখানে দেওয়া রয়েছে fi। যৌগিক গড় মানে হচ্ছে সামেশন, মানে এক্স বারটাকে বলা হয় যৌগিক গড়। এক্স বার হচ্ছে সামেশন xi fi বাই সামেশন fi। এই ফর্মুলাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার এই যৌগিক গড় মানে এক্স বার, এটাই আমাদেরকে দেওয়া রয়েছে 8। তার মানে আমরা বলতে পারি, অতএব এইটার ক্যালকুলেশন করে নিই। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে প্রত্যেকটা দুজনার গুণ করে যোগ করে করে যেতে হবে, এইগুলোর গুণ করতে হবে, যোগ করতে হবে, গুণ করতে হবে, যোগ করতে হবে। তার মানে উপরে হয়ে যাচ্ছে 3 ইন্টু 6, তারপর হয়ে যাচ্ছে 5 ইন্টু 8, তারপর হচ্ছে 8 ইন্টু 5, তারপর হয়ে যাচ্ছে 9 ইন্টু পি, তারপর হচ্ছে 11 ইন্টু 8, তারপর হয়ে যাচ্ছে 13 ইন্টু 4। আর নিচেই হয়ে যাচ্ছে আমাদের এই সবগুলোর যোগফল। দেখো এখানে এফআই মানে শুধুমাত্র নিচের গুলোর যোগফল। একটা অঙ্ক ভালো করে বোঝো, এই টাইপসের যে কোনো অঙ্ক আসলে পেরে যাবে। তাহলে নিচেই হয়ে যাচ্ছে 6 প্লাস 8 প্লাস 5 প্লাস পি প্লাস 8 প্লাস 4 হলো। আর এক্স বারের মানটা কি বলতো, এখানে দেওয়া রয়েছে 8। তার মানে আমরা বলতে পারি 8 ইজ ইকালস টু হয়ে যাচ্ছে প্রথমে 18, ৫টা 40, আবার 40, তারপর হচ্ছে 9p, তারপর হয়ে যাচ্ছে 88, তারপর হচ্ছে 4×52। আর নিচেই হয়ে যাচ্ছে আমার, এখানে দেখো নিচেই আমাদেরকে যোগ করতে হবে 8 আর 8 16, 16 আর 4 20, 20 আর 5 25, 25 আর 6 31, 31 প্লাস পি। আর এই পাশে উপরে দেখো, উপরেরটা হচ্ছে এই 40, 40 হচ্ছে 80, যোগ করলে 80। আর এখানে দেখো এখানে এইটার সঙ্গে 2 যদি আমরা যোগ করে নিই তাহলে হচ্ছে 90, 90 আর এখানে হয়ে যাচ্ছে 50, 140। তাহলে 100, 140 আর এখানে হয়ে যাচ্ছে 80 আর এটা হয়ে যাচ্ছে 18। একেবারে আমরা এখানে যোগ করে দাও, এখানে 8 হলো, এখানে হয়ে যাচ্ছে 8 আর 4 12, 1 13 3, হাতে থাকছে 1, 243, এই 38, 238 প্লাস 9p ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 31 প্লাস পি। এবার আমাদেরকে এটা কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে 238 প্লাস 9p, এইটা হচ্ছে এটার সঙ্গে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 8, আর এখানে হয়ে যাচ্ছে 3 8 24 প্লাস 8p। ওকে, আমি একটু উপরের দিকে মুছে উপরে ক্যালকুলেশন করছি। চলো এই পরের লাইন আমি এখানে লিখছি। পরের লাইনে আমরা বা দিয়ে বলতে পারছি যে 9p মাইনাস 8p, মানে p গুলোকে এক পাশে নিয়ে আসছি। তাহলে এটা ওপাশে পাঠিয়ে দাও 238। তাহলে এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে এই পাশে শুধু p, আর এই পাশে হয়ে যাচ্ছে আমাদের 10। তার মানে p এর যে মানটা সেটা আসছে 10, ঠিক আছে, p এর যে মান সেটা কিন্তু আসছে 10, ঠিক আছে। এখানে p এর মান কিন্তু 10, এটাই কিন্তু আমাদের আনসার জিজ্ঞাসা করেছে। তো যাই হোক, এখানে তোমাদেরকে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। এর পরবর্তী যে সমস্ত পাঠের অঙ্কগুলো আসে এবং আগে যে সমস্ত অঙ্কগুলো আসে আমরা কিন্তু সব পরপর কিন্তু করছি, তোমরা ওয়েট করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে তোমরা আমাদের ক্লাস যখনই হবে তখনই তোমরা অটোমেটিক কিন্তু পেয়ে যাবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ। এবং আমাদের সঙ্গে যদি অফলাইন অনলাইন পড়তে চাও তাহলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। ম্যাথের নোটসের বিষয়ে যদি তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিও। এরপরে বিশেষ করে ক্লাস 11-এ তোমরা যখন উঠবে, সায়েন্স নিয়ে পড়তে চাইলে ম্যাথটা কিন্তু আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।